Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Dear students, welcome to my third online class. আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শেখ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় ক্লাসে অংশ নিচ্ছি। আজকে আমরা যে সমস্ত বিষয়গুলি শিখব তার মধ্যে দেখো, প্রথমে আছে তাপের যান্ত্রিক সমতা, তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব, বৈদ্যুতিক ক্ষমতা, ওহমের সূত্র, রোধ সম্পর্কিত সূত্রাবলী, আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক পরিবাহিতা। এগুলো নিয়ে আমরা আজকে শিখব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তাপ নিয়ে আলোচনা করছিলাম, কিভাবে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তাপ উৎপন্ন হয়। আজকে আমরা তাপের যান্ত্রিক সমতা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের প্রথম টপিক দেখো তোমরা, তাপের যান্ত্রিক সমতা। এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি। কিভাবে বর্ণনা করা হয়? ডাব্লিউ জুল কাজ সম্পন্ন করলে যদি এইচ ক্যালোরি তাপ উৎপন্ন হয়, অথবা এইচ ক্যালোরি তাপ প্রয়োগে যদি ডাব্লিউ জুল পরিমাণ কাজ পাওয়া যায়, তাহলে শক্তির নিত্যতার সূত্র থেকে আমরা পাই এইচ অর্থাৎ তাপ এবং কাজ ডাব্লিউ অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু ডাব্লিউ, অর্থাৎ এইচ ইকুয়াল টু জে ডাব্লিউ। এই জেকে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। জে ইকুয়াল টু, দেখো ম্যাথমেটিক্যালি আমরা দেখি ডাব্লিউ বাই এইচ, এটা হলো আমাদের সমীকরণ, অর্থাৎ জে ইকুয়াল টু কাজ ডিভাইডেড বাই তাপ। এখন এইচকে যদি আমরা 1 ধরি, তাহলে জে ইকুয়াল টু ডাব্লিউ, অর্থাৎ এখান থেকে আমরা জে এর সংজ্ঞা দিতে পারি। কি সংজ্ঞা? সংজ্ঞাটি হলো, দেখো, একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, অথবা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, অথবা একক কাজ দ্বারা যে পরিমাণ তাপ উৎপন্ন করা যায়, সেটাই হলো তাপের যান্ত্রিক সমতা জে। যেমন ধরো, জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি, অর্থাৎ এইচ এবং ডাব্লিউর এর অনুপাত এর মান হলো 4.2 জুল পার ক্যালোরি, অর্থাৎ জে ইকুয়াল টু 4 জুল পার ক্যালোরি। এখান থেকে যদি আমরা জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক বের করি, তাহলে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। এর পরের টপিকস তোমরা দেখো, তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব। দেখো এইচটা কীভাবে আমরা বের করতে পারি তাপের হিসাবটা? আর ওম রোধের এ বি পরিবাহী, এটা এই যে ছবিটা দেখছো, এই ছবিটার রোধ হলো আর এ আর বি হলো এর দুইটা প্রান্ত। এই যে আমি এখানে লিখেছি, দেখো, আর ওম রোধের এ বি পরিবাহীর এ ও বি বিন্দুর বিভব পার্থক্য যদি ভি ভোল্ট হয়, অর্থাৎ 1 কুলম্ব চার্জকে যদি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে প্রবাহিত হতে হয়, এর ফলে যদি ভি জুল কাজ সম্পন্ন হয়, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে 1 কুলম্ব চার্জ যদি যায়, তাহলে ভি জুল পরিমাণ কাজ সম্পাদিত হবে। এইভাবে যদি কিউ কুলম্ব চার্জ এক বিন্দু থেকে অপর বিন্দুতে যায় এবং এর ফলে যদি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এখানে দেখো, ডাব্লিউ হলো কাজের পরিমাণ, ভি হলো এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এবং কিউ হলো চার্জের পরিমাণ, অর্থাৎ কাজ ডাব্লিউ ইকুয়াল টু বিভব পার্থক্য ইন্টু চার্জ। যদি কিউ কুলম্ব চার্জ টি সেকেন্ড সময়ে প্রবাহিত হয়ে আই অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ উৎপন্ন করে, তবে আই ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ তড়িৎ প্রবাহ কাকে বলে? প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। সেই জন্যই আমরা সংজ্ঞায় বলেছি আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু আই টি। এখান থেকে আমরা পাবো, উপরের সমীকরণে যদি আমরা এখানে কিউয়ের মান বসাই, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পাবো ভি আই টি জুল, অর্থাৎ তড়িৎ প্রবাহ চলাকালে তড়িৎ চার্জ পরিবাহের রোধ অতিক্রম করার সময় এই কাজ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। উৎপন্ন তাপ এইচ হলে এইচ ইকুয়াল টু ডাব্লিউ জুল, অর্থাৎ ডাব্লিউ সমান আমরা কত দেখলাম? ভি আই টি। তাহলে এইচ এবং ডাব্লিউ যদি পরস্পর সমান হয়, তাহলে এইচ ইকুয়াল টু ভি আই টি জুল।
এখন দেখো আমরা জানি ওমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর, তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি জুল। আবার আই এর মান যদি আমরা ভি বাই আর বসাই তাহলে এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর জুল। আবার যদি আমরা ক্ষমতা দিয়ে এটা প্রকাশ করি তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু ভি আই ওয়াট, তাহলে এইচ ইকুয়াল টু পি টি জুল। সুতরাং আমরা যে সমীকরণগুলো পেলাম এইচের জন্য, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ইকুয়াল টু ভি আই টি ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর ইকুয়াল টু পি টি জুল। এই সূত্রগুলো তাপ উৎপাদনের এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, কারণ আমরা যখন প্রবলেম সলভ করব তখন এই সূত্রগুলো তোমাদের জন্য খুবই প্রয়োজন হবে। সুতরাং এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবে সবসময়ের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে আলোচনা করব। বৈদ্যুতিক ক্ষমতাকে আমরা পি দিয়া প্রকাশ করে থাকি। হ্যাঁ, তোমরা দেখো তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ শক্তি ব্যয়ের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বলে। তড়িৎ প্রবাহের ফলে টি সেকেন্ডে ডাব্লিউ জুল কাজ সম্পন্ন হলে তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু, দেখো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ কাজ করার হার, অর্থাৎ একক সময়ে কোনো বৈদ্যুতিক যন্ত্র কী পরিমাণ শক্তি ব্যয় করে সেটাকে বলে তার বৈদ্যুতিক ক্ষমতা। তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি, সুতরাং আমরা লিখতে পারি পি ইকুয়াল টু ভিআইটি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু ভিআই। অথবা আমরা যদি পি ইকুয়াল টু অন্য রকম করে লিখি আই স্কোয়ার আর, যখন ভি সমান হলো আই আর। আবার অন্যভাবে যদি আমরা লিখি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, যখন আই ইকুয়াল টু ভি বাই আর। সুতরাং আমরা পি এর কয়টা সমীকরণ পেলাম, দেখো পি ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু আই স্কোয়ার আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। সুতরাং বৈদ্যুতিক ক্ষমতার অনেকগুলো সমীকরণ তোমরা কিন্তু এখানে দেখতে পেলে, পি ইকুয়াল টু ভি আই আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর। এই সমীকরণগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। বুঝতে পেরেছ? এই সমীকরণগুলো মনে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা প্রবলেম সলভ করতে পারবে না। আর পি এর একক হলো ওয়াট। এরপর দেখো ওয়াট বলতে আমরা কি বুঝি। প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করার হারকে, ক্ষমতাকে 1 ওয়াট বলে। অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করার মতো ক্ষমতা অর্জন করে তাহলে তার ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। অর্থাৎ 1 ওয়াট ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড। এটাতে যদি আমরা ভোল্ট আর অ্যাম্পিয়ারে লিখি তাহলে 1 ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 ভিএ। এরপরে দেখো কিলোওয়াট ঘন্টা কি, শক্তির আরেকটা একক হলো কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। এটাকে বিওটি ইউনিটও বলে। 1 বিওটি ইউনিট সমান হলো 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ারটা কী জিনিস? 1 কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে প্রকাশ করি তাহলে 1000 ওয়াট, আর ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি তাহলে 3600 সেকেন্ড। তাহলে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, এটা সমান হবে হলো 3.6 ইন্টু 10⁶ জুল। অর্থাৎ 1 কিলোওয়াট ঘন্টা বা 1 কিলোওয়াট আওয়ার বলতে আমরা বুঝবো 3.6 ইন্টু 10⁶ জুল কাজ। বাকি এই যে 1 বিওটি মানে হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। তোমাদের বাড়িতে বৈদ্যুতিক মিটার আছে, সেই মিটারে যে তোমাদের বাড়িতে দেখবা বৈদ্যুতিক একক ওঠে, অর্থাৎ কত ইউনিট বিদ্যুৎ তোমরা 1 মাসে খরচ করো, সেই ইউনিটকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট। সেটা হলো 1 কিলোওয়াট আওয়ার সমান হলো 3.6 ইন্টু 10⁶ জুল শক্তি। এরপরে দেখো আমরা ওমের সূত্র পড়ব। ওমের সূত্রটা কি? দেখো ওমের সূত্র অবশ্যই তাপমাত্রা স্থির রাখতে হবে। তাপমাত্রা যদি স্থির না থাকে তাহলে কিন্তু ওমের সূত্র কাজ করবে না, অর্থাৎ ওমের সূত্র ঠিক হবে না। অবশ্যই ওমের সূত্রের শর্ত হলো তাপমাত্রা স্থির থাকতে হবে। দেখো স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহের 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন দেখো এ আর বি একটা পরিবাহী, এর 2 প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় এবং এর মধ্যে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে সূত্রানুসারে আই সমানুপাতিক ভি। ঠিক আছে, আই সমানুপাতিক ভি
আই হলো তড়িৎ প্রবাহ, ভি হলো এ এবং বি এর দু প্রান্তের এ বি পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য। দেখো আই ইকুয়াল টু জি ভি, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে পরিবাহীর তড়িৎ পরিবাহিতা বলে। তড়িৎ পরিবাহিতা কি জিনিস? যে কারণে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, যে কারণে প্রবাহিত হয় সেই কারণটা হলো জি, সেই ধর্মটা হলো জি। এর বিপরীত রাশি হলো রোধ বা আর, অর্থাৎ যে কারণে তড়িৎ প্রবাহিত হয় সেই ধর্ম হলো জি, এবং যে কারণে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় সেই ধর্ম হলো আর। জি এবং আর পরস্পর বিপরীতে। জি ইকুয়াল টু 1/r, উপরের সমীকরণে যদি আমরা বসাই তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। আর হলো একটি ধ্রুবক, একে পরিবাহীর রোধ বলে। তাহলে আমরা যদি উপরে এই সমীকরণে এই মানটা বসিয়ে দেই তাহলে ভি ইকুয়াল টু আর আই, এটি হলো ওমের সূত্র। এরপরে আমরা দেখো রোধের সূত্রাবলী পড়ব। রোধ তো তোমরা জানো যে তড়িৎ প্রবাহ যে কারণে বাধাপ্রাপ্ত হয় সেটাকে রোধ বলে। সেই রোধের দেখো কয়েকটা সূত্র আছে, দুইটা সূত্র আছে আসলে, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। বলছিলাম প্রথমে যে তাপমাত্রা স্থির রাখতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় এবং রোধ যদি আর হয়, তাহলে সূত্র অনুসারে দেখো আর প্রপোর্শনাল টু এল, যখন এ ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথম সূত্র অর্থাৎ দৈর্ঘ্যের সূত্র, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয় এবং রোধ যদি আর হয়, তাহলে আর প্রপোর্শনাল টু এল যখন এ ধ্রুব থাকবে। এই সূত্রের ব্যাখ্যা যদি আমরা করি তাহলে দেখো এই সূত্র অনুসারে L1 L2 L3 দৈর্ঘ্যের পরিবাহীর রোধ, অর্থাৎ আমরা যদি দৈর্ঘ্য পরিবর্তন করে নেই, একটাকে দৈর্ঘ্য ধরলাম L1, আরেকটা ধরলাম L2, আরেকটা ধরলাম L3, এদের রোধ যদি যথাক্রমে R1 R2 R3 ইত্যাদি হয়, তাহলে R1কে L1 দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যাবে, R2কে L2 দিয়ে ভাগ করলে সে একই ফল পাওয়া যাবে, এবং R3কে L3 দিয়ে ভাগ করলে একই ফল পাওয়া যায়। এই ফলগুলো হবে ধ্রুবক, অর্থাৎ R1 বাই L1 ইকুয়াল টু R2 বাই L2 ইকুয়াল টু R3 বাই L3 ইকুয়াল টু ধ্রুবক। এরপরে দেখো তোমরা রোধের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রকে বলা হয় প্রস্থচ্ছেদের সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, রোধ আর। যদি আমরা এই সূত্র অনুসারে বলতে চাই তাহলে আর সমানুপাতিক 1/a, যখন এল ধ্রুবক। এটার যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সূত্র অনুসারে দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ A1 আমরা যদি ধরি A1 A2 A3, এবং রোধ যদি যথাক্রমে R1 R2 R3 ইত্যাদি হয়, তাহলে R1 A1 ইকুয়াল টু R2 A2 ইকুয়াল টু R3 A3 সমান সমান ধ্রুবক, অর্থাৎ প্রত্যেকটার গুণনফল সমান হবে। এটাই হলো দ্বিতীয় সূত্র। এরপরে দেখো আমরা আপেক্ষিক রোধ পড়ব। আপেক্ষিক রোধকে রো দিয়ে প্রকাশ করা হয়। রোধের যে সূত্র দুটো আমরা আগে পড়লাম, দেখো আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1/a, এই দুটোকে যদি আমরা একত্রিত করি তাহলে আর সমানুপাতিক এল বাই এ। এই সমানুপাতিক চিহ্নটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসবো, সেই ধ্রুবক হলে এখানে রো, তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই এল। এখন দেখো এই রো কিন্তু একটা রোধ। কীরকম রোধ? একক দৈর্ঘ্যের, যে এল যদি 1 হয়, এ যদি 1 হয়, তাহলে যে পরিবাহীর ওই পরিবাহীর যে রোধ পাওয়া যাবে সেটাই হলো ওই পরিবাহীর আপেক্ষিক রোধ। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। এর একক দেখো, এখান থেকে যদি আমরা একক বের করি ওম ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার, এখান থেকে আমরা পাবো হলো ওম মিটার। অর্থাৎ আপেক্ষিক রোধ রো এর একক হলো ওম মিটার। এরপর দেখো
পরিবাহকত্ব এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। আমি আগেই বলছিলাম যে পরিবাহিতা এবং রোধ পরস্পরের বিপরীত। এখানে দেখো আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক রোধ হলো রো, আপেক্ষিক পরিবাহিতা হলো সিগমা। আপেক্ষিক পরিবাহিতাকে পরিবাহকত্ব বলা হয়। সিগমা ইকুয়াল টু 1/ρ ইকুয়াল টু L/RA ইকুয়াল টু, যদি আমরা আর এর মানটা বসিয়ে দেই, LG ডিভাইডেড বাই A, তাহলে আমরা পাবো হলো সিগমা ইকুয়াল টু G যখন L এর মান 1, আর এর মান 1। সিগমার একক হলো সিমেন্স পার মিটার। অর্থাৎ দেখো সংজ্ঞাটা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলে বা পরিবাহকত্ব বলে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহীর পরিবাহিতাকে বলা হয় পরিবাহকত্ব, আর রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। তোমরা কিন্তু এটা মনে রাখবে, সংজ্ঞা কিন্তু একটাই, শুধু পরিবাহিতার কাছে যদি তোমরা রোধ লিখে দাও তাহলে সেটাকে বলা হবে আপেক্ষিক রোধ, আর যদি না পরিবাহিতা লেখো তাহলে সেটা হবে আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই আলোচনা শেষ করব। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। থ্যাংক ইউ অল। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ অল।